ট্রাফিক পুলিশের ইচ্ছায় থামে গাড়ি, যানজট থেকে মিলছে না মুক্তি। মুখ থুবড়ে পড়েছে রাজধানীর রাস্তায় সিগন্যাল বাতি কার্যক্রম। সিগন্যাল জলে দেখেন ওদিকে যাওয়ার জন্য ধরে আছে লাঠি। এখানে দেখা গেছে একটা সিগন্যাল অনেক সময় দিয়ে রাখে আর একটা সারে কম। আমি হাত দেখাচ্ছি, তারপরে হাতের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। ইঞ্জিনের সামনে যে দাঁড়াইতে হয় পুরাই ঝুঁকিপূর্ণ। কোনো প্রস্তুতি ছাড়াই নেওয়া হয়েছে প্রকল্প, রাষ্ট্রীয় সম্পদের অপচয়। ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে তাদের যতটুকু নিয়ন্ত্রণ পুলিশ বিভাগের হাতে থাকা দরকার ঠিক ততটুকু তাদেরকে দেয়া হবে। কে এগুলিকে চালু করবে, কে এগুলিকে প্রতিদিন মেনটেন করবে, ডিজাইন করবে, সেই লোকগুলিও সংস্থান না রেখে জাস্ট প্রজেক্ট নেওয়ার জন্য প্রজেক্ট করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2022 সালের মধ্যে দেশের 80% মানুষ পাবে টিকা। নিউ ইয়র্কে কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্টে হদিস নেই 19 কোটি টাকার। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে মিলল গরমিল। সব শাখা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত। প্রায় 7 মাস পর মুক্তি পেলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। যেতে পারবেন না নিজ জেলার বাইরে, প্রয়োজন হলে লাগবে আদালতের অনুমতি। এবং বিভিন্ন স্থানে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ, লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় সংশয়। মানিকগঞ্জে 8ম শ্রেণীর ছাত্রীর কোভিড উপসর্গে মৃত্যু, শনাক্ত আরও কয়েকজন। হাতের ইশারা, বাঁশের লাঠি আর বাঁশি দিয়েই চলছে ট্রাফিক পুলিশের কাজ। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। মুখ থুবড়ে পড়েছে ঢাকার যানজট নিরসনে 2 সিটি কর্পোরেশনের নেয়া স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। 110টি সিগন্যাল পয়েন্টে প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি পুরোপুরি বিকল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কোনো পরিকল্পনা ছাড়াই নেওয়া হয়েছিল প্রকল্প। নাজমুস সালেহীর রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত রাস্তা বিজয় সরণি। যানবাহন নিয়ন্ত্রণে 4 রাস্তার এই ডাইভারশনে চারদিকেই আছে সিগন্যাল পোস্ট, আছে রঙিন বাতি। কিন্তু এসব ডিজিটাল সিগন্যাল বাতির সবগুলোই নষ্ট। ফলে অন্যতম এই রাস্তায় হাতের ইশারা আর বাঁশের লাঠির সাহায্যেই যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন ট্রাফিক পুলিশ। চালকরা বলছেন, যখন গাড়ির চাপ বেশি থাকে তখন খেই হারিয়ে ফেলেন পুলিশ সদস্য। অনেক সময় ভুল সিগন্যালে তৈরি হয় তীব্র যানজট। সিগন্যাল জলে দেখেন ওদিকে যাওয়ার জন্য ধরে আছে লাঠি। এখানে দেখা গেছে একটা সিগন্যাল অনেক সময় দিয়ে রাখে আর একটা সারে কম। অথচ ঢাকার যানজট নিরসনে 2012 সাল থেকে 19 সাল পর্যন্ত 3 ধাপে 110টি পয়েন্টে 24 কোটি টাকা খরচ করে বসানো হয় প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি, যার প্রায় সবগুলো এখন মৃত। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, ম্যানুয়াল পদ্ধতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। আমি হাত দেখাচ্ছি, তারপরে হাতের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। ইঞ্জিনের সামনে যে দাঁড়াইতে হয় পুরাই ঝুঁকিপূর্ণ। আমাদের অনেকে আহত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনার কারিগরি প্রস্তুতি ছাড়াই নেওয়া হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। সিগন্যাল রিলেটেড প্রজেক্টগুলি নেওয়ার পূর্ব শর্ত দেখেনি এবং নেওয়ার পর এগুলিকে চালু করবে, কে এগুলিকে প্রতিদিন মেনটেন করবে, ডিজাইন করবে, সেই লোকগুলিও সংস্থান না রেখে জাস্ট প্রজেক্ট নেওয়ার জন্য প্রজেক্ট করেছি। সিগন্যাল বাতিগুলো কারিগরিভাবে পরিচালনার দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশন সম্মত হয়েছে। যুগোপযোগী ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উভয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে তাদের যতটুকু নিয়ন্ত্রণ পুলিশ বিভাগের হাতে থাকা দরকার ঠিক ততটুকু তাদেরকে দেয়া হবে। তবে এর সুফল পেতে কতদিন অপেক্ষা করতে হবে তার সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। মৃত এই লাইটগুলোকে সচল করার উদ্যোগ না নিয়ে আরও একটি আধুনিক প্রযুক্তির প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স সিগন্যাল, যার খরচ ধরা হয়েছে এই প্রকল্পের থেকেও আরও 30 থেকে 40 গুণ বেশি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রাস্তার সিগন্যাল বাতির বিষয়ে জানাতে এই মুহূর্তে রায় সাহেব বাজার এলাকায় আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী,
সাদিয়া, আপনি দেখছেন যে আমার হাতের ডানে বামে এই যে রায়সাহেব বাজারের যে 4 রাস্তার যে মোড়, সব দিকের গাড়ি কিন্তু এখন নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এই গাড়িগুলো ভয়াবহ যানজটের কবলে পড়েছে এবং কখন ছাড়বে আমার সামনের যে গাড়িগুলো সেগুলোর অবস্থা আরও ভয়াবহ। অন্তত এখানে 20 মিনিট তারা অপেক্ষা করছেন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। অথচ এই 4 রাস্তার ডাইভারশনের চারদিকে কিন্তু দুই সিটির উদ্যোগে যেই স্বয়ংক্রিয় সিগন্যাল বাতির যেই ব্যবস্থা করা হয়েছিল, আমি দেখতে পাচ্ছি 4 সাইডেই কিন্তু সেগুলো এখন পর্যন্ত অক্ষত আছে এবং সেগুলো কোনো কোনো জায়গায় খুলে গেছে, ভেঙে গেছে, এরকম অবস্থা। কিন্তু সেগুলো পুরোপুরি বিকল, একটিও কাজ করছে না। সুতরাং এই জায়গায় যারা ট্রাফিক পুলিশের সদস্য যারা কাজ করছেন তারা একেবারে জীবনের ঝুঁকি নিয়ে, যেমন আপনি প্রতিবেদনও দেখছিলেন যে তারা বলছেন যে হাতের ইশারা দিয়ে দাঁড়াতে বলা হয়, অন্য একটি রাস্তার গাড়ি যেতে দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেগুলো আসলে মানা হচ্ছে না। অনেক সময় মানুষ সেই গাড়িগুলোকে তারা জোরপূর্বক তাদের হাতের তল দিয়ে আসলে বের করে নেওয়ার চেষ্টা করেন, যেই কারণে তারা বলছেন যে এক প্রকার ঝুঁকিপূর্ণ এই অবস্থায় তারা আছেন। এই 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিশ্ব ব্যাংকের টেকসই পরিবেশ নির্মল বায়ু এই প্রকল্পের আওতায় যে 24 কোটি টাকা খরচ করে পুরো রাজধানী জুড়ে আসলে 110টি সিগন্যাল পয়েন্টে প্রায় 3000 রঙিন যে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার বাতি লাগানো হলো, সেগুলো কিন্তু আসলে একেবারেই কাজ করে নাই। যোগাযোগ বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা আসলে বলছেন যে প্রথম পর্যায়ে যখন এই বাতিগুলো একেবারে কাজ না করলো, একেবারে যখন এটি বিকল হয়ে পড়লো, সেটিকে আসলে চালু করার উদ্যোগ না নিয়ে আবার দ্বিতীয় প্রকল্পের মাধ্যমে তারা আবার যে শহরের আবার সিগন্যাল ব্যবস্থার প্রবর্তন করলেন, এরপরে আবারও করলেন। মানে 3 ধাপে এই প্রকল্পটিকে বাস্তবায়ন করা হয়েছে। অথচ শুরুর দিকেই যদি এই বাতিগুলো কেন আসলে ফল করছে, কেন কাজে আসছে না, সেদিকে যদি 2 সিটি কর্পোরেশন আসলে মনোযোগী হতো, তাহলে আসলে এই সুফল কিছুটা হলে পাওয়া যেত বলে তারা মনে করছেন। কিন্তু সেটি না হয়ে এই রাষ্ট্রীয় সম্পদ তারা বলছেন যে বিকল হয়ে পড়ে আছে, সুফল ছাড়াই নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। আপনি দেখছেন যে কিভাবে এই শহরের যারা ট্রাফিক পুলিশ সদস্য যারা রয়েছেন, যারা কাজ করছেন, তাদের প্রত্যেকের হাতে আসলে লাঠি এবং তারা সেই ম্যানুয়াল পদ্ধতিতে বাঁশি বাজিয়ে এবং হাতের ইশারায় আসলে কাজ করছেন। কিন্তু যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই শহরে প্রায় 2 কোটি মানুষের বসবাস, এখানে যে পরিমাণ গাড়ির সংখ্যা রয়েছে এবং প্রতিদিন আসলে গাড়ির সংখ্যা বাড়ছে। সুতরাং এই ম্যানুয়াল পদ্ধতিতে এই হাতের সাহায্যে লাঠি আর বাঁশি দিয়ে আসলে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কোনোভাবেই করা সম্ভব নয়। এই জন্য তারা বলছেন যে এই বাতিগুলো আসলে লাগানো হয়েছে, সেগুলোকে আরেকটু পরিকল্পনা করে যদি সচল করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেগুলোর সুফল জনগণ আসলে পাবে। আরও একটি বিষয়, সেটি এই লাইটগুলো শুধুমাত্র লাগানোই হয়েছে, এটার যে আরও কারিগরি দিক রয়েছে, এটির পরিচালনা হবে কিভাবে, এটি রক্ষণাবেক্ষণ হবে কিভাবে, এ সমস্ত কোনো ব্যবস্থাই কিন্তু সেই প্রকল্পের মাধ্যমে করা হয়নি, আজ অবধি সেটি করা হয়নি। সুতরাং শুধুমাত্র অবকাঠামোর মতো করে বাতিগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, এটার পরিচালনা করার আসলে কোনো ব্যবস্থা নেই, যেগুলো এসে এখন আসলে নষ্ট হচ্ছে, এটাই বলতে হবে। যদি এগুলো আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়, তাহলে কিছুটা হলেও ট্রাফিক নিয়ন্ত্রণে আসবে বলে যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে ট্রাফিক ব্যবস্থাপনার রায়সাহেব বাজারের মোড় থেকে সর্বশেষ। রাজধানীর রাস্তার সিগন্যাল বাতির বিষয়ে জানাতে রায়সাহেব বাজার এলাকা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার নাজমুস সালেহী। অন্য প্রসঙ্গ, বিশ্বব্যাপী সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এই পণ্যটিকে বৈশ্বিক সামগ্রী ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2022 সালের আগস্টের মধ্যে 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বুধবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে সরকার প্রধান বলেন, দ্রুত প্রত্যাবাসন শুরু না করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনা সংকটে নাকাল গোটা বিশ্ব। ভ্যাকসিনেশন কার্যক্রমে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, তখন নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন। মূল আয়োজনের ফাঁকে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আয়োজিত হয় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। বিশ্ব নেতাদের মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ পর্যায়ের এই অনলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধারণকৃত ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, মানুষের জীবিকা ও জীবন বাঁচিয়ে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For
effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. এ সময় ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দিতে হবে। To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. পরে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের সব চেষ্টার পরও সাড়া দেয়নি মিয়ানমার। My government has maintained bilateral engagements with Myanmar. Sadly, our efforts uprooted Myanmar nationals. Returning home to Myanmar has not generated any tangible outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. মিয়ানমারের বর্তমান সামরিক পরিস্থিতি প্রত্যাবাসন ইস্যুতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সত্যিকারের উদ্যোগ প্রয়োজন। Delaying this crucial problem jeopardizes our collective security. This could potentially destabilize the entire region. গাম্বিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সহ ওআইসির প্রতিনিধিরা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা তুলে ধরেন বৈঠকে। করোনা নিয়ে হোয়াইট হাউসের আয়োজনে গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও আরও 18টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। অপরদিকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ, চীন ও রাশিয়ার সহায়তা চেয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল লোটে প্যালেস হোটেল, ম্যানহাটন, নিউ ইয়র্ক। ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ভল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল গত সোমবার ব্যাংকটির শাখায় গিয়ে এমন তথ্য পান। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় গুলশান শাখার ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক ব্যাংক কর্মকর্তারা বলছেন, দুর্নীতি বন্ধে এ ধরনের কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত করে দেখা উচিত। গেল সোমবার বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল ইউনিয়ন ব্যাংকের রাজধানীর গুলশান শাখা পরিদর্শনে যায়। সকাল 10টার আগেই তারা শাখায় উপস্থিত হন। প্রচলিত নিয়ম অনুযায়ী শুরুতেই পরিদর্শক দল ভল্ট পরিদর্শন করেন। কাগজে কলমে শাখার ভল্টে 31 কোটি টাকা দেখানো হলেও সেখানে 12 কোটি টাকা পায় পরিদর্শক দল। তাৎক্ষণিকভাবে বাকি টাকার বিষয়ে ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো জবাব দিতে পারেননি। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ব্যাংকের সবগুলো শাখা পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। পরে বিষয়টি নিয়ে ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়, ব্যাংকিং আওয়ারের পর এই টাকা একজন ভিআইপি গ্রাহককে দেওয়া হয়েছিল। তবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের যে টিম আসছেন, ওই টিমের উপস্থিত ওই চেক ডেবিট করে এই টাকাটা সমন্বয় করা হয়েছে। যেটা আপনারা বলতে চাচ্ছেন, এখানে এই ধরনের কোনো চুরি বা আত্মসাৎ এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি। আমাদের গুরুত্বপূর্ণ গ্রাহক এই ক্ষেত্রে আমরা করে থাকি, হয়তো এখানে অ্যামাউন্টটা একটু বড়, কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি, কিন্তু আমরা এই ধরনের কাজ করে থাকি। এটা কিছুটা ব্যাংকিং নিয়মের ব্যর্থ হলেও গ্রাহকের স্বার্থ বিবেচনা করে, কাস্টমার রিলেশন বিবেচনা করে এই ধরনের কাজ আমরা করে থাকি। চাবি আমাদের, আপনারা জানেন, ইউনিয়ন ব্যাংকে যে ক্যাশ ভল্ট যেটাকে আমরা বলি, ওটা 3 জন দায়িত্বে থাকেন, 3টা চাবি থাকেন। যাদের কাছে চাবিটা ছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। সাবেক এই ব্যাংক কর্মকর্তা বলছেন, এভাবে ব্যাংক থেকে কাউকে টাকা দেওয়ার কোনো সুযোগ নেই, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংককে তদন্তের আহ্বান জানান তিনি। ব্যাংকিং সিস্টেমে এই ধরনের গরমিল বা এই ধরনের যে ভল্টে জালিয়াতি হওয়ার যদি সিস্টেমস যদি টোটালি ফাংশন করে, এটা হওয়ার কথা নয়। এবং বাংলাদেশে খুব বেশি ঘটনা অ্যাটলিস্ট রিপোর্টেড না। বাংলাদেশ ব্যাংক এবং কনসার্ন ব্যাংক ইমিডিয়েটলি ল এনফোর্সিং এজেন্সি এবং বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিকে ইনভলভ করা উচিত। বিভিন্ন সংকটে থাকা ব্যাংকটি সরকারি প্রতিষ্ঠানের আমানতের ওপর ভর করে চলেছে। গত বছর শেষে ব্যাংকটির মোট আমানত ছিল 17,271 কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমানতই 4,127 কোটি টাকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গুলশানে আছেন রিপোর্টার হরিপদ সাহা, সরাসরি যাচ্ছি তার কাছে। হরি, ইউনিয়ন ব্যাংকের বক্তব্য আসলে কতটা গ্রহণযোগ্য?
সাদিয়া, বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই কিন্তু বিভিন্ন ব্যাংকের ভল্ট পরিদর্শনে, বিভিন্ন ব্যাংকের শাখা পরিদর্শনে যায় কিন্তু একটি পরিদর্শক দল। গত সোমবার অর্থাৎ 20 সেপ্টেম্বর এমনই একটি পরিদর্শক দল গুলশান শাখায় এসেছিলেন, ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায়। তো বেসরকারি খাতের এই ব্যাংকের ভল্টে কিন্তু তখন 31 কোটি টাকা থাকার কথা, তাদের যে হিসাব ব্যালেন্স সব আগের দিনের অর্থাৎ 19 তারিখের সবশেষ ব্যালেন্স অনুযায়ী। কিন্তু 20 তারিখ সকালে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল এখানে তারা ভল্টে পায় 12 কোটি টাকা, অর্থাৎ 19 কোটি টাকার একটি গরমিল সেই সময় লক্ষ্য করা যায়। যদিও সেই সময়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের, স্থানীয় কর্মকর্তারা, ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তারা নাকি ঠিক বুঝিয়েছিলেন যে এই টাকাটাই কোনো নয়-ছয় হয়নি। আগের দিন শেষ সময়ে অর্থাৎ ব্যাংকিং আওয়ারের বাইরে গিয়ে কোনো এক ভিআইপি গ্রাহককে এই 19 কোটি টাকা তারা একটি চেকের বিনিময়ে প্রদান করেন এবং তারা বলছেন যে গ্রাহকের অ্যাকাউন্টে সেই পরিমাণ বা তার চেয়ে বেশি পরিমাণ টাকাও আছে। তো এই বক্তব্য আজকে ইউনিয়ন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক পর্যায়ের একজন আমাদেরকে জানিয়েছেন। ব্যাংকিং খাতে আসলে ব্যাংকিং রুলস অনুযায়ী ব্যাংক আওয়ারের বাইরে গিয়ে লেনদেনের যে সময়সূচি থাকে তার বাইরে গিয়ে কোনো গ্রাহককে অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা ব্যাংকিং আইন বা রুলস অনুযায়ী। কিন্তু যেটা কথাটা বলতে চাচ্ছেন এখানকার কর্মকর্তারা, সেটা হচ্ছে যে ব্যাংক এবং গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তারা এরকম ঘটনা যে কখনো কখনো করেন না তেমনটা নয়, এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকও কোনো সময় জেনে থাকেন। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যদি বিষয়টা সেটেলই হয়ে থাকে, নিষ্পত্তি হয়ে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক এখনও এ বিষয়ে তাদের কোনো মতামত গণমাধ্যমে বা কোনো জায়গায় দিচ্ছেন না কেন? তবে এই বিষয়ে এখানকার যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই গুলশান শাখার সেই ভল্টের চাবির দায়িত্বে থাকা 3 জনকে প্রত্যাহার করেছেন তারা তদন্তের স্বার্থে, এবং আগামী কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন তারা বাংলাদেশ ব্যাংকে জমা দেবেন কি তারা খুঁজে পেলেন। তবে বাংলাদেশ ব্যাংক এখনও কিন্তু এই বিষয়ে বিস্তারিত জানাতে ঠিক একটা আগ্রহ প্রকাশ করেননি। তো সাদিয়া, এই ছিল গুলশানে ইউনিয়ন ব্যাংক কার্যালয়ের সামনে থেকে আমার সবশেষ তথ্য। গুলশান থেকে যুক্ত ছিলেন রিপোর্টার হরিপদ সাহা। সুরক্ষিত হয়েছে 18,000 সাধারণ নগদ গ্রাহকের অর্থ। ফাঁস হয়েছে ই কমার্স কোম্পানি সিরাজগঞ্জ শপের অভিনব প্রতারণা। কয়েক দফা যাচাই বাছাই এবং পরীক্ষা নিরীক্ষার পর সন্তোষজনকভাবে ত্রুটিপূর্ণ রিফান্ডের পেছনে জড়িত থাকা 8টি অ্যাকাউন্ট বাদে স্বয়ংক্রিয়ভাবে স্থিতিফোল্ড হওয়া সব নগদ অ্যাকাউন্ট বুধবার আবারও সচল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায়, বাংলাদেশ ডাক বিভাগের সহযোগিতায় এটাকে ডিটেলস ইনভেস্টিগেশনে যাই এবং ডিটেলস ইনভেস্টিগেশনে গিয়ে আমরা আসলে দেখতে পাই যে এই রিফান্ডগুলি কেন আনইউজুয়াল আসছিল বা কি হয়েছে, কি অ্যামাউন্ট হয়েছে, এমন কি হয়েছে কিনা যে প্রোডাক্টও পেয়ে গেছে, রিফান্ডও পেয়ে গেছে। সো আমরা আসলে দেখতে পাই যে দুটো ই কমার্স প্রতিষ্ঠানের কিছু মানুষ আসলে এইটার সাথে আসলে জড়িত ছিল, এটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং এটা আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা রিপোর্ট করে দিয়েছি। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন ঝুমন দাস। এই পোস্টকে কেন্দ্র করে হিন্দু পল্লীতে হামলা হতে পারে এই ভেবে আগে ভাগেই ঝুমনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এরপরও ঠেকানো যায়নি হামলা, ভাঙচুর করা হয় 90টির মতো বাড়ি ও 9টি পারিবারিক মন্দির। এ ঘটনায় মামলা হলেও 52 আসামি জামিনে মুক্ত। অথচ বিচারিক আদালতে বারবার জামিন চেয়েও পাননি ঝুমন। প্রায় 7 মাস ধরে রয়েছেন কারাগারে। বৃহস্পতিবার ঝুমনের জামিন আবেদনের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে 1 বছরের জন্য মুক্তির আদেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে ঝুমন যেতে পারবেন না সুনামগঞ্জের বাইরে। আমার স্বামীকে জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের সাবমিশন ছিল যে ঝুমনদার যে পোস্টটা দিয়েছে সেটা একটা দেশপ্রেমিকের পোস্ট, সেটা দেশদ্রোহীর পোস্টও না এবং সরকার, কোনো নাগরিক, কোনো ধর্মের বিরুদ্ধেও না। আদালত আদেশে বলেছেন সংবিধান অনুযায়ী মত প্রকাশের অধিকার সবারই রয়েছে। আজকে ঝুমন দাসের মুক্তির প্রেক্ষাপটে আমরা মনে করি যে
মুক্ত চিন্তা, স্বদেশের প্রতি দেশপ্রেম এটা যাদের আছে তাদের জন্য এই আইন না। গ্রেফতারের পর থেকেই ঝুমনের মুক্তির দাবিতে আন্দোলনও করছেন বিভিন্ন সংগঠন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর সহ সারা দেশে দেখা দিয়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। এই জ্বরের লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় অনেকে সংশয়ে পড়ে যাচ্ছেন। এই অবস্থায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা বলছেন। শিশুরাই বেশি আক্রান্ত হওয়ায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। গোলাপ নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে বেড়েছে জ্বর, সর্দি সহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ শিশু। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় 150 শয্যার অরবিন্দ শিশু হাসপাতালে আরও 25টি শয্যা বাড়িয়েও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। এম আব্দুর রহিম মেডিকেল ও জেনারেল হাসপাতালে ঠান্ডা জ্বরে আক্রান্ত 200 রোগী ভর্তি রয়েছে। বাচ্চাটার জ্বর, কাশ, সর্দি, বুক দাবে গেছে। প্রায় 11-12 দিন থেকে 103-104 এরকম জ্বর ছিল। তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এ নিয়ে আমরা পাচ্ছি। কিছু কিছু রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি চেম্বারে, কিছু কিছু রোগী হাসপাতালে ভর্তি করতেছে। এদিকে আক্রান্তদের মধ্যে করোনা সংক্রমণ না থাকায় উদ্বেগের কিছু নেই বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেন আমরা দেখছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাচ্ছে, জ্বর 101 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা করোনা বা ডেঙ্গু হয়তো বা না, কিন্তু জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যেটা আসলে কোন ভ্যারাইটির ভাইরাস। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন। সাদিয়া, আসলে গত কয়েকদিন যাবতই যেটি দেখা যাচ্ছে যে ডেঙ্গু কিংবা কোভিড কোনোটাতেই আক্রান্ত নয়, কিন্তু তিনি আসলে যে জ্বরে আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ এই মানুষগুলোর মধ্যে আসলে যে ডেঙ্গু কিংবা COVID-19 পরীক্ষা করার পরও দেখা যাচ্ছে যে তার আসলে যে সেটিতে শনাক্ত হওয়ার তথ্য মেলেনি। তো এই বিষয়টি সাধারণত যে চিকিৎসকরা যেটি বলছেন যে এই ধরনের রোগীর সংখ্যাটা সাম্প্রতিক সময়ে একটু মানে বাড়ছে। একদিকে যেমন আমরা জানি যে COVID-19 যে দেশে কিন্তু যে সংক্রমণের হার সেটি কিন্তু নিম্নমুখী, অন্যদিকে ডেঙ্গুর পরিস্থিতি আসলে যে স্থিতিশীল, সেই জায়গাটিতে যখন দেখা যাচ্ছে যে জ্বর কিংবা সর্দি কাশি এই ধরনের রোগীর সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, সেটির পেছনে আসলে যে ঋতু পরিবর্তনকে দায়ী করছেন যে চিকিৎসকরা যে এটা বলছেন যে প্রতি মৌসুমেই সাধারণত এই ধরনের রোগীর সংখ্যাটা, অর্থাৎ এই পর্যায়ে এসে মানে যে সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে যে আক্রান্ত হওয়ার প্রবণতাটি একটু বেশি লক্ষ্য করা যায় সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে। তো সেই জায়গাটিতেই কিন্তু এটি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে শিশুদের মধ্যে এই আক্রান্ত হওয়ার হারটি বেশ লক্ষণীয়। এছাড়াও অন্য বয়সী যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে আক্রান্ত হচ্ছেন। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে এই ধরনের জায়গাটিতে আসলে যে তাদেরকে মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিংবা ভয় পাওয়ার কিছু নেই, বরং যারা পরিবারের মধ্যে যারা আক্রান্ত হয়ে থাকেন যে এই ধরনের জ্বর, সর্দি কাশি কিংবা যে তাদেরকে যেন যথাসম্ভব যে আলাদা করে রাখা হয়, সে বিষয়টিতে কিন্তু ওনারা মানে জোর দিচ্ছেন, যেন একজন থেকে আরেকজনের মধ্যে যেন এই ভাইরাস ছড়িয়ে না পড়ে সে বিষয়টি সজাগ থাকার বিষয়ে তারা সতর্ক করছেন। এছাড়াও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও কিন্তু মানে যে বিশেষজ্ঞ যারা চিকিৎসক আছেন তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন, কারণ যদিও তাদের মধ্যে কেউ যদি ডেঙ্গু কিংবা COVID-19 আক্রান্ত হয়ে থাকেন তাহলে যে তখন কিন্তু সেটি শনাক্ত করা সহজ হবে। তো চিকিৎসকরা যেটি বলছেন যে সাধারণত যেহেতু এখন যে মৌসুম পরিবর্তন, সেই কারণে যেন শেষ রাতের দিকে ফ্যানের বাতাস কিংবা এসির হাওয়া সেইগুলো থেকে যেন তারা মানে খুব মানে তাদেরকে যেন শীতল অবস্থা যেন না লাগে, সেই বিষয়টির বিষয়ে তারা সজাগ থাকার বিষয়ে কিন্তু তারা সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সাদিয়া। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জেলা শহরের SK সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী ছিল সে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে SK সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ।
সাদিয়া, এই যে এসকে বালিকা উচ্চ বিদ্যালয়তে এখানেও কিন্তু আজকে 12 দিন হলো মাত্র যে শুরু হয়েছে স্কুল যে ক্লাসটি শুরু হয়েছে। এর মধ্যে কিন্তু আসলে এই যে করোনাটা থাবা বা স্কুলে ঢুকে পড়েছে। সেই ক্ষেত্রে বলতে পারি যে গতকাল মানিকগঞ্জের সুবর্ণা ইসলাম রোদেলা নামে একটি 8ম শ্রেণীর শিক্ষার্থী, সে কিন্তু করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছে। আসলে গত 15 তারিখে শেষ ক্লাস, সপ্তাহে একটা ক্লাস হয়, সেই ক্লাসে কিন্তু আসলে ওই শিক্ষার্থী ক্লাস করেছিল এবং তারপরে আসলে ওই শিক্ষার্থী চলে গিয়েছিল বাসায় এবং পরে 19, 20 এবং 21 তারিখে সে জ্বর, সর্দি এবং উপসর্গ নিয়ে ভুগতে থাকে কোভিডের। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে সময়টা, এই সময়টার পরে গতকাল তাতে কিন্তু শ্বাসকষ্টটা বেড়ে গেলে সেটা মুন্নু মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হলে উন্নত চিকিৎসার জন্য, যেহেতু তার অবনতি হতেছিল তো ঢাকা কর্মীটোলা হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকেরা। সে কিন্তু আসলে রাস্তায় অর্থাৎ যাওয়ার পথে তার মৃত্যু হয়েছিল। এবং সেই ক্ষেত্রে যদি বলি এই স্কুলের বিষয়টা, স্কুলে কিন্তু 10ম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে 14 তারিখে উপসর্গ দেখা দেয়। এটা সুকন্যা নামে আরেক মজুমদার নামের আরেক শিক্ষার্থী। সেই ক্ষেত্রে কিন্তু সেই যে শিক্ষার্থীকে কিন্তু 16 তারিখে তার করোনা পজিটিভ হলে সেই 10ম শ্রেণীর ক্লাসটি বন্ধ রাখা হয়েছিল। আজকে কিন্তু তাদের 55 জনের করোনা আবার যে কোভিড টেস্ট করা হয় তাতে নেগেটিভ আসাতে আজকে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্লাস হয়েছে। 2 শিফটিতে এই স্কুলটিতে ক্লাস হচ্ছে। তো সরকারি প্রতিষ্ঠানটিতে যে প্রধান শিক্ষক রয়েছে তাদের সাথে কথা বলেছি। প্রধান শিক্ষক বলেছেন যে এই যে বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ে 1547 জন শিক্ষার্থী রয়েছে এবং তার বিপরীতে 42 জন শিক্ষক এখানে শিক্ষাদান করছে। এই ছিল আমার কাছে আসলে এই বিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, শিশুদের বয়স 18 বছরের চেয়ে কমানোর বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। আমার একটা প্রশ্ন আছে, আমি কিন্তু 15 বছর বয়সে এসএসসি পাস করেছি, তাহলে এই ছেলেরা 18 বছর বয়সে তো ইউনিভার্সিটি চলে যায়। আমাদের আজকে মনে হয় এই 18 বছর সময়সীমাটা আমাদের চিন্তা করার বিষয় আসছে মনে হয়। যদিও আমরা আন্তর্জাতিক একটা আইনের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ, আমরা সেই জায়গাটিতে করণীয় কি সেটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা চিন্তা করবেন। ই পাসপোর্ট চালু হলেও ভোগান্তি কমেনি চট্টগ্রামে। সফটওয়্যার সিস্টেমের জটিলতা ও আবেদনকারীর ভুলের কারণে উল্টো বেড়েছে নানা হয়রানি। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। পাসপোর্ট অফিসের ভোগান্তি নিয়ে গতকাল ছিল ঢাকা রিপোর্ট। আজ চট্টগ্রামের অবস্থা জানাচ্ছেন শফিকুল আলম। ক্যামেরায় ছিলেন নূরজামাল আতিক। কর্ণফুলীর বাসিন্দা প্রবাসী মিজান 31 আগস্ট পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু ভুলে এমডি এর জায়গায় মোহাম্মদ আশায় আটকে গেছে পাসপোর্ট। ভিসার মেয়াদও শেষ, ফলে যেতে পারেননি সৌদি আরব। তারা বলতেছে এমডি মোহাম্মদ আর মফুরা মোহাম্মদ এর জন্য পাসপোর্ট আটকে আছে। আমি যদি 31 তারিখে পাসপোর্ট পেতাম তাহলে আমি চলে যেতে পারতাম। হাতে লেখা ও এমআরপি ভোগান্তি কমাতে চালু হয়েছে ই পাসপোর্ট। তাতে এতটুকু কমেনি ভোগান্তি, বরং বেড়েছে নানা টেকনিক্যাল হয়রানি। আটকে যাচ্ছে পাসপোর্ট। সবচেয়ে বড় সমস্যা জাতীয় পরিচয়পত্রের সাথে আবেদনকারীর তথ্যের মিল না থাকা। ওরা ভুল করছে যে আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। তো ওই পাসপোর্টে যখন এখানে আমি আজকে 3টা বছরে এখানে আসতে আসি যাইতে আসি। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। এই কারণে শুধু পাসপোর্টটা ওর 6 মাস যাবত ঘুরতেছে। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা, দালালের লোগো এটা দেখতে হয়। কর্তৃপক্ষ বলছে আবেদনকারীর অদক্ষতা ও সফটওয়্যার সিস্টেম ভোগান্তির জন্য দায়ী, তবে সমস্যা সমাধানে কাজ করছে তারা। এই ত্রুটির কারণে সিস্টেমে যখন এটা আটকে যায়
তখন এটা নিষ্পত্তি হইতে নিয়মের মধ্যে নিষ্পত্তির পথ আছে, আমরা সেই নিষ্পত্তির পথটা ওগুলো করতে লোকজনও একটু কষ্ট পায়, আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত দিয়ে যাচ্ছি, কিন্তু এইটা আমাদের জন্য অতিরিক্ত একটা বার্ডেন হয়ে থাকে। চট্টগ্রাম মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রতিদিন 500 থেকে 600 পাসপোর্টের আবেদন জমা হয়, পাশাপাশি ডেলিভারি হয় সমপরিমাণ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ধর্মঘট তুলে নেওয়ার একদিন না যেতেই আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে ট্রাক, লরি, প্রাইম মুভার্স মালিকরা। 26 সেপ্টেম্বরের মধ্যে 10 দফা দাবি পূরণ না হলে আগামী 27 ও 28 সেপ্টেম্বর সকাল 6টা থেকে 48 ঘন্টা পণ্য পরিবহনে কর্মবিরতির ঘোষণা দেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। আমরা বলছি এই দাবিগুলি তাৎক্ষণিক আমাদের সাথে চুক্তি করতে হবে, আশ্বাস পেলে মানি না। যদি আশ্বাস দেয়, চুক্তি তাৎক্ষণিকভাবে না করে, আমরা ট্রেড ইউনিয়ন করি। চুক্তি হইলে ধর্মঘট প্রত্যাহার হবে, চুক্তি না হইলে অর্ধেক চুক্তি হইলে স্থগিত হবে, পুরা চুক্তি না হইলে আমরা আমাদের পরিবহন মালিক শ্রমিকদের এই কর্মবিরতি পালন হবে। ওই আশ্বাসটা শেষে হবে না। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত দীর্ঘ 190 কিলোমিটার 4 লেনের মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। কোভিড জমি অধিগ্রহণের কারণে কিছুটা ধীরগতি হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সড়কে যানবাহনের চাপের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও, এমন অভিমত বিশেষজ্ঞদের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক পথে আন্তঃযোগাযোগ বাড়াতে বাংলাদেশের 8টি মহাসড়কে যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ে সাসেক 2 প্রকল্পে। এটি বাস্তবায়িত হলে ভারত, মিয়ানমার ও চীনের সাথে সড়ক পথে যুক্ত হবে বাংলাদেশ। 16,662 কোটি টাকা ব্যয়ে কাগজে কলমে প্রকল্পটি 2016 সালের হলেও মাঠ পর্যায়ে কাজ শুরু হয় 2019 সালে। এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার সড়কে চলছে মহাকর্মযজ্ঞ। পুরো প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে। তবে সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও করোনা মহামারীর কারণে কাজে কিছুটা ধীরগতি হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কোভিডের কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল আমাদের শুরুর দিকে, আমাদের প্রায় 6 থেকে 8 মাস আমাদের কাজ বন্ধ ছিল, 3 মাস তো পুরোপুরি বন্ধ ছিল। আমাদের জমি অধিগ্রহণের 2-1 জায়গায় একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমাদের একটু কাজের বাধা হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে নির্ধারিত সময়ে সাসেক প্রকল্পের 8টি প্যাকেজের কাজ শেষ হবে বলে দাবি প্রকল্প পরিচালকের। 7টি প্যাকেজের কাজ আমরা আশা করছি যে আমরা আগামী 2 বছরের মধ্যে এটাকে শেষ করে দেব। কিন্তু আরও 2টি ইম্পর্টেন্ট প্যাকেজ আছে, যেটা একটা হচ্ছে যে হাটিকামরুল ইন্টারচেঞ্জ, আর একটা হচ্ছে যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু ব্রিজ সেতু পর্যন্ত। এই 2টা প্যাকেজে আমাদের একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই যেন 2024 ডিসেম্বরের তার মধ্যেই যাতে আমরা শেষ করতে পারি। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনাও, এমন অভিমত সড়ক বিশেষজ্ঞদের। আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা ইকোনমিক একটা লাইফলাইন যেমন তৈরি হবে, পাশাপাশি হচ্ছে যে এই রাস্তা অর্থাৎ এলেঙ্গা থেকে আমার রংপুর পর্যন্ত যে আমার একটা দুর্ঘটনা ঘটতো এই রাস্তায়, সেটা কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো, কারণ এটা যতটুকু সম্ভব অ্যাক্সেস কন্ট্রোল করা হচ্ছে, 4 লেন করা হচ্ছে এবং গার্ড রেল দেওয়া হচ্ছে। সো ফলে এখানে কিন্তু অ্যাক্সেস অর্থাৎ ক্রসিংটা খুব কম হবে। এছাড়া রংপুর থেকে বুড়িমারি ও বাংলাবান্ধার দিকে 4 লেনের কাজ শেষ হলে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে সাসেক 2 প্রকল্পটি। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে এশিয়ান হাইওয়ে প্রকল্পের 8টি প্যাকেজ 2024 সালে উদ্বোধন করার কথা রয়েছে। আর এতে করে উত্তরাঞ্চলে কোটি মানুষের ভাগ্য যেমন বদলে যাবে, তেমনি করে বিশ্ব দরবারে যুক্ত হবে নতুন এক বাংলাদেশ। রংপুর থেকে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে মিলছে পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রূপালী ইলিশ। বৃহস্পতিবার সকালে কলকাতা লাগোয়া হাওড়া বাজার থেকে নিলামের মাধ্যমে বিভিন্ন বাজারের মাছ ব্যবসায়ীরা এই ইলিশ সংগ্রহ করেন। পদ্মার সুস্বাদু মাছ পেয়ে খুশি ক্রেতা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় হাওড়া বাজার থেকে আরও বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। বৃহস্পতিবার সকালে 11টি ট্রাকে 80 মেট্রিক টন ইলিশ ভারতের অন্যতম বড় মাছের আড়ত হাওড়ার মাছ বাজারে পৌঁছয়। এরপর শুরু হয় নিলামে মাছ বিক্রি। হাক ডাকে স্থানীয় মাছ ব্যবসায়ীদের মাঝে চলে ইলিশ সংগ্রহের প্রতিযোগিতা। আগের তুলনায় দাম কিছুটা কম হওয়ায় খুশি ব্যবসায়ীরাও। দুর্গাপূজার একটা বোনাস পেলাম আমরা, যেটা এতদিন এত টান ছিল, সেই হিসাবে আমরা একটা বোনাস পেলাম। বাজারে আপনার এখানে বিক্রি হচ্ছে যে মাছটা 650, এটা পাইকারি হচ্ছে। খুচরা মার্কেটে এটা 700 থেকে 750 টাকা।
আরও একটু ভালো মাছ হলে আপনার 800 টাকা এরকম দামে বিক্রি হতে পারে। বাংলাদেশ ইলিশ যদি দেয়, এটাতে সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেটা এই পারের বাঙালি হোক আর ওই পারের বাঙালি, এটা একটা অন্য লেভেলে যায়। প্রথম চালানে 800 থেকে 1 কেজি 200 গ্রাম ওজনের ইলিশ এসেছে। পাইকারি বাজারে 1 কেজির নিচে মাছের দাম 750 থেকে 800 রুপি এবং 1 কেজির ওপরে ইলিশের দাম 1200 রুপি, যা খুচরো বাজারে 1000 থেকে 1500 রুপিতে বিক্রি হচ্ছে। 52টি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে এবার পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। পুজোর আগে পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু অপেক্ষায় থাকেন এই রূপলি ইলিশের জন্য। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে পুজোর উপহার হিসেবে এই ইলিশ হাওড়া বাজারে যখন এসে পৌঁছলো, বলার অপেক্ষা রাখে না। সবার চোখে মুখে যেমন পুজোর যে আনন্দ, সেটি আগেই উদ্ভাসিত হয়। হাওড়ার ইলিশ বাজার থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাফিক পুলিশের ইচ্ছায় থামে গাড়ি, যানজট থেকে মিলছে না মুক্তি। মুখ থুবড়ে পড়েছে রাজধানীর রাস্তায় সিগন্যাল বাতি কার্যক্রম, অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। 2022 সালের মধ্যে দেশের 80% মানুষ পাবে টিকা। নিউ ইয়র্কে কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।